প্রিয় ও স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো, যে কোনো 9টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 9 = 9। প্রথম, ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। পাইবস ও সিজদা প্রথা চালু করেন? উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন? উত্তর হবে দৌলতাবাদে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন? উত্তর হবে শেরশাহ। আকবর দশসালা ব্যবস্থা চালু করেন? উত্তর হবে 1580 খ্রিস্টাব্দে। দিল্লি শহরের প্রধান জলপথ ছিল? উত্তর হবে যমুনা নদী। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন সুফি সাধক। মোগল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল? উত্তর হবে মোহর নামে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল? উত্তর হবে 1600 খ্রিস্টাব্দে। ভারত থেকে ইউরোপের রপ্তানি করা হতো? উত্তর হবে নীল। মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় 4 জন অনুচরের মধ্যে। 2 থেকে রয়েছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 8টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? ক্ষমতা। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526 খ্রিস্টাব্দে। কাকে চিরাগি দিল্লি বলা হয়? শেখ নাসির উদ্দিনকে। দিনেমার কাদের বলা হয়? দিনেমার ডেনমার্কের অধিবাসীদের বলা হয়। কিলা মুবারক কী নামে বিখ্যাত? লালকেল্লা। বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দননগর। নবশালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? খিজির খান। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? তবে মরক্কো। যাবতী বলতে কী বোঝো? যাবতী একটি ঐতিহাসিক ভূমি রাজস্ব ব্যবস্থা যা মুঘল আমলে প্রচলিত ছিল। এই ব্যবস্থায় জমির উৎপাদনশীলতা এবং ফসলের বাজার মূল্য বিবেচনা করে রাজস্ব নির্ধারণ করা হতো। মূলত এটি একটি নগদ ভিত্তিক রাজস্ব ব্যবস্থা ছিল। আমুক্তমাল্য গ্রন্থটি কোন ভাষায় লেখা? তেলুগু ভাষায়। 3 থেকে রয়েছে সত্য মিথ্যা লেখো, যে কোনো 2টি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। ভুল, তাহলে মিথ্যা লিখব। জমি জরিপের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় যাবতী। উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির সময় আগ্রা শহরের বিকাশ শুরু হয়? উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। 4 থেকে রয়েছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। 12 ভূঁইয়া বলতে কাদের বোঝায়? জাহাঙ্গীরের আমলে বাংলায় হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন। এদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12-র অনেক বেশি। এদের মধ্যে কয়েকজন ছিলেন ঈশা খান, তার পুত্র মুসা খাঁ, কেদার রায়, প্রতাপাদিত্য, উসমান খাঁ, মজলিস কুতুব, রামচন্দ্র প্রমুখ। সিজদা ও পাইবাস বলতে কী বোঝো? রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য দিল্লির শাসক গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবাস নামক পার্শ্বিক রীতি দুটি চালু করেছিলেন। সুলতানকে ষষ্ঠাঙ্গ প্রণাম করাই হলো সিজদা, আর পাইবাস ছিল সম্রাটের পদযুগল চুম্বন করার এক প্রথা। ইকতা ও ইকতাদার বলতে কী বোঝো? ইকতা, দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। ইকতাদার, ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। হুন্ডি বলতে কী বোঝো? তুর্কিশ শাসকদের আমলে সারাফরা এক ধরনের কাগজ চালু করেন। বণিকরা কোনো এক জায়গায় সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনত এবং অন্যত্র তা ভাঙিয়ে নিতে পারত। এই কাগজকে বলা হতো হুন্ডি। সুলহকুল কি? মুঘল সম্রাট আকবর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ গ্রহণ করেন। এই প্রথাকেই বলা হয় সুলহ-ই-কুল। পাট্টা ও কাবুলিয়ত কি? কাবুলিয়ত শেরশাহ রাজস্ব ব্যবস্থায় কৃষকের জমিতে নিজের সত্ত্বের বিনিময়ে রাজস্ব দেওয়ার প্রথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তা কাবুলিয়ত নামে পরিচিত। পাট্টা কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লিখে শেরশাহ যে দলিল কৃষককে দিতেন তা পাট্টা নামে পরিচিত। দিন ইলাহি কি?
সুলহকিউল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন ইলাহি। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পর হচ্ছে 5 দাগে 4 থেকে 5টি বাক্য উত্তরে যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 সমান সমান 12। সুলতান রাজিয়ার কৃত্য আলোচনা করো। ইলতুৎমিশ মারা যাবার পর অভিজাতরা ইলতুৎমিশের পুত্র, এটা রুক হবে, রুকউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়ে দেন। কিন্তু রুকউদ্দিন ফিরোজের অযোগ্যতার সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এই সুযোগে রাজিয়া অযোগ্য রুকউদ্দিন ফিরোজকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। রাজিয়ার কৃতিত্ব। সুলতান রাজিয়া ছিলেন একজন সুযোগ্য শাসক এবং তার কর্তৃত্বগুলি হলো: 1. শান্তি প্রতিষ্ঠা। সিংহাসনে বসেই রাজিয়া চারিদিকের বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগী হন। 2. দক্ষ শাসন পরিচালনা। রাজকর্ম পরিচালনা করা, নিয়মিত দরবারের উপস্থিতি থেকে প্রজাদের অভাব অভিযোগের নিষ্পত্তি ঘটানো, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি সমস্ত কাজেই তিনি পুরুষদের সমান দক্ষতা দেখান। তিনি নিজে মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহারও করতেন। 3. অভিজাতদের ক্ষমতার হ্রাস। রাজিয়া 40 চক্র বা বান্দিগানি চিহেলগানি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্বগোত্রে উদ্যোগী হন। বিবিধ গুণ থাকা সত্ত্বেও মূলত অভিজাতদের বিরোধিতা এবং নারী বিদ্বেষী মনোভাবের কারণে সুলতান রাজিয়ার পতন ঘটে। টিকালেখ ও জায়গিদারি ব্যবস্থা। মানসাবদারদের দুইভাবে বেতন দেওয়া হতো: নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে। রাজস্বের এই বরাতকে বলা হতো জায়গির। জায়গির যিনি পেতেন তিনি জায়গিরদার। এই ব্যবস্থাকে বলা হতো জায়গিরদারি ব্যবস্থা। যে রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জায়গিরদাররা নিজেদের ভরণপোষণ করত এবং ঘোড়া সাওয়ারদের দেখাশোনা করত। জায়গির মানে কিন্তু জমি নয়। জমি চাষ, বন্দর এলাকা, বাজার এই সবের থেকে রাজস্ব আদায়ের বরাত জায়গির হিসাবে দেয়া হতো। দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল, কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? আজকের দিনের মতো মধ্যযুগে দিল্লি শহরে জলের তীব্র সমস্যা ছিল। দিল্লি শহরে জল সরবরাহের সমাধানের জন্য দিল্লির সুলতানরা একাধিক উদ্যোগ নেন। এই শহরে জল সরবরাহের উৎস ছিল হৌজ বা তালাও অর্থাৎ জলাধার। সুলতান ইলতুৎমিশ 8টি কোণ বিশিষ্ট একটি জলাধার হৌজ-ই শামসি বা হৌজ-ই সুলতানি খনন করান। আলাউদ্দিন খলজি খনন করান হৌজ-ই আলায়। পরবর্তী হৌজ-ই খাস। গিয়াসউদ্দিন তুগলকাবাদে আরেকটি জলাশয় তৈরি করেন যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। ফিরোজ শাহ তুগলক দিল্লি শহরে জল আনার জন্য খাল খনন করান। প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কী বোঝো? উত্তর, 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি অসুস্থ কায়কোবাদ ও তার শিশু পুত্র কায়ুমাসকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। হিন্দুস্তানি উবেদদের নেতা জালালউদ্দিন সিংহাসনে বসায় ভারতে খনিজ হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায় আর ইলবারি তুর্কিদের ক্ষমতা কমে যায়। দিল্লির ক্ষমতার এই পালাবদল খলজি বিপ্লব নামে পরিচিত। টিকালেখ দাক্ষিণাত্য ক্ষত। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময়ে মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে, তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকণ্ড দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হলো না। তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব সে দাক্ষিণাত্যেই মারা গেলেন। 6 দাগে রয়েছে 8 থেকে 10টি বাক্যে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 সমান সমান 10। আলাউদ্দিন খলজির বায়ুদ্যান নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের একটি প্রধান দিক ছিল দিল্লির বায়ুদ্যান নিয়ন্ত্রণ। আমার মত অনুযায়ী এই ব্যবস্থা ছিল প্রয়োজন ভিত্তিক এবং বাস্তবসম্মত এক উদ্দেশ্য। আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল। তাই তিনি এই বিরাট সেনাবাহিনী ব্যয় নির্বাহ ও দিল্লির নাগরিকদের স্বল্পমূল্যে ভোগ্যপণ্য সরবরাহের জন্য আলাউদ্দিন খলজি সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক করে দেন। কর্মচারী নিয়োগ। বায়ুদ্যান তদারকির জন্য সাহাক্ষ না ইমান্ডি ও দেওয়ান-ই রিয়াসত নামে রাজকর্মচারী নিয়োগ করা হয়। তাদের দায়িত্ব ছিল সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে কেউ বেশি দাম নিচ্ছে যা ক্রেতাকে ওজনে ঠকাচ্ছে কিনা তার দেখাশোনা করা।
রেশন ব্যবস্থা। আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থা প্রবর্তন করেন প্রয়োজনীয় সময় যাতে প্রদের সুলতানের পক্ষ থেকে খাদ্যশস্য ও রোজের প্রয়োজনীয় জিনিস পরিমাণ মতো যোগান দেওয়া যায়। মূল্যায়ন। এভাবে আলাউদ্দিন খলজির বাজার দরের প্রয়োজনীয় জিনিসপত্র দাম নির্দিষ্ট করে দেওয়ার ফলে সাধারণ মানুষ, বেতনভোগী সৈন্য ও কর্মচারীরা উপকৃত হয়েছিলেন, কিন্তু কৃষক, কারিগর ও বণিকরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। শেষে শাসন ব্যবস্থার পরিচয় দাও। সেসব প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা ও জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি সম্রাট আকবর এর শাসন ব্যবস্থার অনেকটা মিল ছিল। শাসন পরিচালনার রাজস্ব ব্যবস্থায় শেষেও কিছু সংস্কার করেছিলেন। শেষেও কৃষককে পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কাবুলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শেরশাহ সড়ক পথের উন্নতি করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করান। রাস্তাটির নাম ছিল সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়াও আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি হয়। লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি হয়। পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ। পরের প্রশ্ন রয়েছে, মুঘল আমলে ভারতের বাণিজ্যিক প্রসারের কারণগুলি কী ছিল? অথবা আসতে পারে, মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। মুঘল আমলে ভারতের বাণিজ্যের প্রসার ঘটে। অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্য উভয় ক্ষেত্রে এই প্রসার লক্ষ্য করা যায়। মুঘল আমলে বাণিজ্যিক প্রসারের কারণ: সরকারি পৃষ্ঠপোষকতা। মুঘল আমলে শাসকদের উদ্যোগে সরকারি তরফে বাণিজ্যের প্রসারে সাহায্য করা হতো। মুঘল প্রশাসন অকারণে বণিকদের কাজে হস্তক্ষেপ করতো না। বণিকদের কাছ থেকে মাত্র 2.5 থেকে 5% বাণিজ্য কর আদায় করা হতো। নির্দিষ্ট কর গ্রহণের বিনিময়ে সরকার বণিকদের নিরাপত্তার দায়িত্ব নিতেন। 2. নগরের পতন। মুঘল আমলে কৃষি উৎপাদন বৈচিত্র্য আসে। এই সমস্ত বিভিন্ন ফসল বিক্রি করার জন্য বাজার গড়ে ওঠে। বাজারগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠে বাজার নগরী, যেগুলি ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্রে পরিণত হয়। এই নগরগুলি বাণিজ্যের বিস্তারে সাহায্য করে। 3. উন্নত যোগাযোগ ব্যবস্থা। মুঘল শাসকরা উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দেশের মধ্যে প্রচুর রাস্তা তৈরি করান। এই রাস্তাগুলি ধরে বণিকরা দেশের দূর অঞ্চলে বাণিজ্য করার সুবিধা পায়। এর সুফল হিসাবে বাণিজ্যের প্রসার ঘটে। 4. মুদ্রানীতি। মুঘল শাসকদের মুদ্রানীতি মুঘল যুগে বাণিজ্যকে প্রসারিত করে। এই সময়ে প্রচুর মুদ্রার যোগান বাণিজ্যিক লেনদেনকে সহজ করে। হুন্ডি ব্যবস্থা। মুঘল যুগে সারাফরা আজকের ব্যাংকের মতো টাকার বিনিময়ে কাজ করত। সেই সময় সারাফের কাছে টাকা জমা রেখে হুন্ডির মাধ্যমে দূর দেশে টাকা পাঠানো বা টাকা ধার নেওয়ার ব্যবস্থা ছিল। এই ব্যবস্থা বাণিজ্য বিস্তারে যথেষ্ট সাহায্য করে। শেষ পয়েন্ট করে উপসংহার। মুঘল আমলে সরকারের দিক থেকে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে নিয়োজিত বণিকদের নিরাপত্তা দানের ব্যবস্থা ছিল। পাশাপাশি বিদেশি বণিকদেরও নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা ছিল। এ প্রসঙ্গে এদেশে নির্ভয়ে বাণিজ্যে নিয়োজিত মানুষদের সম্বন্ধে ইতিহাসবিদ মোরল্যান্ড লিখেছেন যে, অনেক সময় যাত্রী ও ব্যবসায়ীরা একা একাই যাতায়াত করত। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখো। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে না কোশ্চেন পেপারটা।